তারা গুপ্তভাবে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছে, গুপ্তভাবে ছাত্রলীগের নাম খারাপ করছে। পল্লব, যখন এরকম নির্যাতন চলতো তখন ছাত্রলীগের নেতৃত্ব পর্যায়ে যারা ছিল তারা কি করত, তারা কেন প্রশ্রয় দিত? এবং ধরেন ধরেন শিবিরই গুপ্ত পরিচয়ে ছাত্রলীগ নাম নিয়ে এই অত্যাচারগুলি করত, তো তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল দলের কমিটির পক্ষ থেকে। আসলে যখন আমাদের বর্তমান যে বাংলাদেশ ছাত্রলীগের কমিটি রয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালি আসিফ ইনান, যিনি এনারা যখন ক্ষমতায় আসেন, এনারা যখন দায়িত্ব পান, এরপরে বাংলাদেশ ছাত্রলীগ গেস্টরুমের যে বিষয়টি ছিল, এটি গেস্টরুমটা আমরা পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম তখন আর চালু ছিল না। আমরা গেস্টরুম বলতে তখন সে আমাদের যারা জুনিয়র কর্মী ছিল হলের, আমরা তাদেরকে নিয়ে আড্ডা দিতাম বিভিন্ন, যেটি সাব্বির ভাই বললো যে আমাদের আমরা কিন্তু এটি চালু করেছিলাম, যে আমরা কিন্তু ধাপে ধাপে সেই দিকে আগাচ্ছিলাম যে মেধাভিত্তিক রাজনীতির চর্চা কিভাবে করা যায়। সাব্বির ভাই যেটি আগে বললো যে বাংলাদেশ ছাত্রলীগ মেধাভিত্তিক রাজনীতির চর্চা কিন্তু শুরু করেছিল। বাংলাদেশ ছাত্রলীগ পরিবর্তনের একটা স্বপ্ন দেখছিল। আমরা কিন্তু বিএসএল একাডেমি নিয়ে কাজ করতেছিলাম, যেন শিক্ষার্থীরা অনলাইনে তাদের শিক্ষা কার্যক্রম সম্পর্কে জানতে পারে। বিভিন্ন আমরা সেমিনারের আয়োজন করছিলাম, কেরিয়ার ক্লাব গঠন করছিলাম, বিভিন্ন ধরনের কোকারিকুলাম অ্যাক্টিভিটিজের সাথে আমরা ইনভলভমেন্ট হওয়ার চেষ্টা করছিলাম, যে আমরা যে পূর্বের যে কালচার ছিল সেই বাজে কালচার থেকে বের হয়ে এসে আমরা একটি নতুন কিভাবে ছাত্রলীগকে আগামী দিনে ডাইমেনশন ছাত্রলীগে রূপান্তরিত করা যায়, একটি সুসংগঠিত ছাত্রলীগে রূপান্তর, এইদিকে আমরা ধাবিত হচ্ছিলাম। আমরা যদি সেটি আগেই জানতে পারতাম যে আসলে তারা গুপ্তভাবে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছে, গুপ্তভাবে ছাত্রলীগের নাম খারাপ করছে, তাহলে তো আমরা সেটি ফাইন্ড আউট করতে পারবো। এটি আমাদের ব্যর্থতা, এটি আমরা সেটি করতে পারিনি আসলে। এবং সেই সময় সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই সময় সংগঠন ছাত্রলীগ সরাসরি গেস্টরুম কালচারকে বিলুপ্ত ঘোষণা করেছে। এই যে গোলাম রব্বানীর ছাত্রত্ব বাতিল করলো ঢাকা বিশ্ববিদ্যালয়, কি অপরাধ তার? এটি খুবই হাস্যকর। গোলাম রব্বানী ভাই যখন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ছিলেন এবং আমাদের ডাকসুর জিএস ছিলেন, তিনি কিন্তু যে সময় 15ই জুলাই শুধুমাত্র গোলাম রব্বানী ভাই না, আপনি জেনে থাকবেন যে আমাদের জয়দেব নন্দিতা, যুবলীগের জয়দেব নন্দিতাকেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এবং জয়দেব নন্দিতা সেই 15ই জুলাইয়ের ঘটনায় আশেপাশে কোথাও সম্পৃক্ত ছিলেন। এবং ইডেন কলেজের যে সভাপতি ছিল রিভা আপুকেও বহিষ্কার করা হয়েছে। মানে এই প্রশাসন জানে না যে আসলে কারা সেদিন ওই জায়গায় ছিল, কারা ছিল না, মানে গণহারে বহিষ্কার আদেশ আর কি। এগুলো আসিফ নজরুলের চক্রান্তেই হচ্ছে, কারণ ইন্ডিকেট গুলো ওই করতেছে। জি, সেটা বুঝতে পারলাম, কিন্তু এখন আপনারা মানে এই অবস্থার পরিবর্তনের জন্য, আমি জানি যে আপনারা অত্যন্ত মানে অসহায় অবস্থায় আছেন এবং যে ভয়ঙ্কর নির্যাতন, এই পরশুদিনও বোধহয় ঢাকায় একটি ছাত্রলীগের ছেলেকে মৃতদেহ তার পাওয়া গেল পরশুদিন, তাই না? হ্যাঁ, পাওয়া গেছে। এরকম প্রায়ই হচ্ছে ঢাকায় বসুন্ধরায়, ওই যে কুমিল্লার এক ছাত্রলীগ যদিও এখন আমি এখানে সোশ্যাল মিডিয়ায় দিতে পারছি না, কারণ এখানে কপিরাইট সংক্রান্ত রেস্ট্রিকশন আছে, পলিসি সংক্রান্ত রেস্ট্রিকশন আছে। আপনি খেয়াল করে দেখবেন ওই লাশটাকে ঝুলায় রাখা হয়েছে, হাঁটু গেড়ে জানলার সাথে ঝুলায় রাখা হয়েছে। কেউ যদি আত্মহত্যা করে তাহলে কি সে হাঁটু গেড়ে বসে আত্মহত্যা করবে? মানে কিভাবে, মানে একটা যে আত্মহত্যা করে চালায় দেওয়া, এটারও মানে পারে না ওরা। কিন্তু কথা হচ্ছে ওরা মেরে ঝুলায় রাখছে, ওদের আলটিমেট যে অবস্টাকল ছিল এই ছেলেটাকে মারতে হবে, মেরে ফেলছে। এভাবে করে প্রায় অনেক ছাত্রলীগ কর্মীদেরকে গোপনে গুপ্তভাবে হত্যা করা হচ্ছে। জি, পল্লব, আপনারা কিভাবে পারছেন, মানে কিভাবে মানে জীবন সংগ্রাম চালাচ্ছেন, কিভাবে বেঁচে থাকার ইয়ে করছেন, মানে এক জায়গা থেকে কি আরেক জায়গায় চলে যান এরকম? আসলে আমাদের বেঁচে থাকার লড়াই সংগ্রাম করেই তো আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের বর্তমান যে আমাদের অমানবিক যেভাবে আচরণ করা হচ্ছে আমার বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী, শুধুমাত্র আমরা আজকে কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বললাম, এরকম অসংখ্য সারা বাংলাদেশে প্রায় 10 লক্ষ নেতাকর্মী তাদের শিক্ষা জীবন থেকে বঞ্চিত। তারা তাদের সামাজিকভাবে তাদেরকে হেনস্থ করা হচ্ছে। একটু আগেই আজকে সন্ধ্যার ঘটনা আপনাকে বলি। সন্ধ্যার দিকে আমার এক বন্ধু, সেও 18-19 সেশনের, সে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগের উপসম্পাদক ছিল। সে তার হলে গিয়েছে, দীর্ঘ প্রায় 1.5 বছর পর তার হলে গিয়েছে তার পুরনো জিনিসপত্র আসবাবপত্র নেওয়ার জন্য। কিন্তু তাকে মব তৈরি করে তাকে মারধর করে প্রক্রিয়াল টিমের মাধ্যমে
থানায় দেয়া হয়। আজকের ঘটনা, আজকের একটু আগের ঘটনা। তো আমাদের লড়াই সংগ্রাম আমাদেরকে চালিয়ে যেতে হবে। এবং আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই যে 15 জুলাই যে ঘটনাটি আমি বললাম, এই 15 জুলাইয়ের পরবর্তী সময় কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মী একটি জঘন্যতম অপরাধ করা হয়েছে, এবং সেটি কিন্তু মিডিয়ায় আজ পর্যন্ত কেউ, কোনো মিডিয়া এটি নিয়ে কথা বলেনি, কোনো প্রশাসনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটি নিয়ে কথা বলেনি। যখন 15 জুলাই ঘটনাটা ঘটে, 16 এবং 17 জুলাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল দখল করে নেওয়া হয়। জামাত শিবিরের ক্যাডাররা, ছাত্র দলের ক্যাডাররা প্রত্যেকটা হলে অস্ত্র নিয়ে প্রবেশ করে, এবং অস্ত্র নিয়ে প্রবেশ করে আমাদের প্রত্যেকটা হলে, প্রত্যেকটা রুমে রুমে আমাদেরকে অ্যাটাক করা হয়। আমাদেরকে, এমনকি আমি সহ যারা সেই সময় হলে ছিলাম, অনেক শিক্ষার্থী আমরা এক কাপড়ে বের হয়েছি হল থেকে। আমাদের চোখের সামনে আমাদের বাইক পুড়ে দেওয়া হয়, আমাদের জিনিসপত্র লুটপাট করা হয়, আমাদের রুম ভাঙচুর করা হয়, আমাদের শিক্ষাগত সার্টিফিকেট, যত সার্টিফিকেট ছিল সবার, সেই সার্টিফিকেট গুলো পুড়িয়ে দেওয়া হয়, যেন আমরা পরবর্তীতে কোথাও যেন সার্টিফিকেট, আমাদের যে এসএসসি ইন্টারে অনেকের মেইন মার্কশিট গুলো ছিল, সবকিছুই হলের রুমে থাকতো, সে সবকিছুই পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটি নিয়ে কিন্তু আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্তও করেনি, এটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত কথাও বলেনি প্রশাসন। পল্লব, আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছা করলো, আমরা সম্ভবত 15-16 জুলাইয়ের পরে দেখলাম বিভিন্ন হলে হলে ছাত্রলীগের নারী নেত্রীদের, পুরুষ ছেলেদেরকে তারা বিভিন্ন জায়গায় বেঁধে বেঁধে রাখছে। হ্যাঁ, আপনারা তো অনেক শক্তিশালী ছিলেন, আপনারা সংখ্যায় অনেক বেশি ছিলেন, এই ঘটনাটা কেমন করে ঘটে গেল? আমি যেটি বললাম যে এটি তাদের পরিকল্পিত, এটি শুধু সাধারণ দৃষ্টিতে যদি আমরা চিন্তা করি যে এটি হঠাৎ করে হয়েছে, বিষয়টা এমন না। এটি তারা পরিকল্পিত এবং অনেক দিনের প্ল্যান করে এটি করেছে। মূলত ছাত্রলীগ, মানে যারা যারা কাজটি করছিল, যারা এই কাজগুলি করছিল, তারা কি আপনাদের পরিচিত ছিল, মানে ছাত্রলীগের মধ্যেই ছিল? অনেকেই ছাত্রলীগের সাথে মুখোশ, তাদের এই যে গুপ্ত ছিল, অনেকে এই গুপ্তটা প্রকাশ পেয়েছে ওই সময়, যে তারা মানে অনেকে ভাবতো যে, ভেবেছিল এইরকম যে যদি এই আন্দোলনকে আমরা, এই কোটা আন্দোলনে যদি সমর্থন না দেই, পরবর্তীতে সমস্যা হবে, বা এ ধরনের একটা মতবাদ তাদের মধ্যে তৈরি করে। যারা পরিচিত ছিল এমন না, অপরিচিত অনেক অনেক অপরিচিত লোকজনও আমরা দেখেছি সেদিন হলে, যে অপরিচিত লোকজন মাস্ক পরে আমি এমনও দেখেছি যে পরবর্তীতে ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি যে রাজশাহী ইউনিভার্সিটির ছেলে মেয়ে, চট্টগ্রাম ইউনিভার্সিটির ছেলে মেয়ে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে হলগুলো দখল করার জন্য। তারা এসে হলগুলোতে ছাত্রলীগের নেতাকর্মীর জিনিসপত্র লুটপাট করতেছে। পরবর্তীতে তারা সেগুলো ফেসবুকে প্রকাশ করেছে, এবং তখন আমি যখন দেখলাম, তখন আমি খুব আপসেট যে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা তো ভেবেছিলাম যে হয়তোবা এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করতেছে, যে তারা এই জ্বালাও পোড়াও। কিন্তু পরবর্তীতে যখন এটি আমি ফেসবুকে দেখলাম যে বিভিন্ন অঞ্চলের যে শিবিরের যে ক্যাডাররা রয়েছিল, ছাত্র দলের যে বিভিন্ন ক্যাডাররা রয়েছিল, তারা এই মুখোশ পরে এসে হলগুলোর দখল নেয়, এবং হলগুলো থেকে আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দেন যে তোমরা হল ছেড়ে দাও, আমরা তখন হলগুলো ছেড়ে চলে আসি। তাদের কাছে কি রকমের অস্ত্র ছিল? তাদের কাছে দেশীয় অস্ত্র থেকে শুরু করে, তাদের কাছে বিদেশি পিস্তল থেকে শুরু করে সব ধরনের অস্ত্রই ছিল। আমরা যদি সেদিন কোনো ধরনের প্রতিরোধ করতাম, হয়তোবা আমরা লাশ হয়ে যেতে পারতাম। এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটি আগেই বুঝতে পেরেছিলেন দেখে আমাদেরকে নির্দেশনা পাঠিয়েছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে হল থেকে যাওয়ার জন্য। কারণ মাননীয় প্রধানমন্ত্রী এটি অনুধাবন করতে পারছিলেন যে সারা বাংলাদেশের সমস্ত শিবির ক্যাডাররা ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেছিল সেদিন। ওরা যে গণহত্যায় পতিত হবে, এই জিনিসটা বঙ্গবন্ধু কন্যার কাছে তথ্য ছিল, কারণ সেই সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার কাছে কিন্তু ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল কিছুটা, মানে কিছুটা ছিল। সেটা এখন বাস্তবতায় বিএনপিও স্বীকার করে, কিন্তু দুর্ভাগ্য কি জানেন, ওরা একটু দেরিতে বোঝে। আমি আপনাকে অলরেডি ফটো কার্ডটা দিয়েছি, চ্যানেল আই নিউজ করেছে, একটু যদি দেখাতেন দর্শককে। এই যে দেখেন, এখন মির্জা ফখরুল কি বলছে, 71-এর গণহত্যার সহযোগী দলটি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাহলে 71-এর গণহত্যা চলেছে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গণহত্যা করেছিল এবং যে সমস্ত গোষ্ঠী সহযোগিতা করেছিল, এবং দেশব্যাপী যে এই জামাতি তো অখণ্ড পাকিস্তানের পক্ষে থেকে গণহত্যায় সহযোগিতা করেছিল, তারাই এখন কিন্তু এই গুপ্ত গণহত্যাটাকে চালাচ্ছে দেশব্যাপী। ওই যে লাশের কথা বললেন একটু আগে, যে বসুন্ধরায় যে ছাত্রলীগের ছেলেদের লাশ পাওয়া যাচ্ছে, বিভিন্ন ঝোপে ঝাড়ে যে লাশ পাওয়া যাচ্ছে, সব কিন্তু ওই গোষ্ঠীটাই করতেছে। এবং এটা হচ্ছে জঙ্গিবাদের মোড়ক। জি, পল্লব, তাহলে আপনারা কিভাবে এখান থেকে এখন উদ্ধার পাবেন? কি
পরিকল্পনা আপনাদের কিভাবে করে ধরেন 15 মাস আগেও তো একটা অকল্পনীয় ব্যাপার ছিল, বলা হচ্ছিল যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ চিরতরে বিদায় হয়ে গেছে, কিন্তু দিন যতই ক্রমশ গড়াচ্ছে তত স্পষ্ট হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া এই দেশকে কেউ উদ্ধার করতে পারবে না। আপনাদের পরিকল্পনা কি? আপনারা কিভাবে করে অগ্রসর হচ্ছেন? দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ বিশ্বাস করে, বাংলাদেশ ছাত্রলীগ যারা করে তারা তাদের, আমি মনে করি যে তারা বর্তমানে সেই গানের লাইনের মতো, সে তো বেঁচে আছে শহরের এক কোণে, ঠিক ছাত্রলীগের নেতাকর্মীরা ঠিক এভাবেই বেঁচে আছে শহরের কোনো এক কোণে। ছাত্রলীগের নেতাকর্মী নিজের প্রতিনিয়ত নিজের জীবনের সাথে সংগ্রাম করছে, নিজের জীবনের সাথে লড়াই করে তারা টিকে আছে। এই বাস্তবতা, এই দৃঢ় বাস্তবতায় আমি শুধু এটাই বলতে চাই যে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে শুধু এই প্রশ্নটাই রাখতে চাই যে আমরা আমাদের নিজেদের মেধা যোগ্যতা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। আমাদের পরিবারের স্বপ্ন ছিল, নিজেদেরও স্বপ্ন ছিল। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করা অন্যায় হয়ে থাকে, যদি ছাত্রলীগ করা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে আমি মনে করি ৭১-এর মানবতা বিরোধী অপরাধের জন্য জামাতের ছাত্র সংগঠন, রাজাকারদের সংগঠন, শিবিরের রাজনীতি সবার আগে নিষিদ্ধ হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1923 সালে 22শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল, সেদিন সমাবর্তন বক্তা ছিলেন লর্ড লিটন। সেদিন বলেছিলেন, জনসম্মুখে আমি এই ঘোষণা দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকার খ্যাতি বৃদ্ধি করবে, এমনকি তা পূর্ব বাংলা, এমনকি তা ভারতের সীমারেখা ছাড়িয়ে যাবে। পূর্ব বাংলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি চমৎকার রাজকীয় ক্ষতিপূরণ। সে যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তিনি যে গর্ব করে এই কথাটি বলেছিলেন, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি উচ্চ বাম্পার ফলনশীল মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে, যেখানে মৌলবাদের চাষাবাদ করা হচ্ছে, মৌলবাদকে লালন করা হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ সেটি বিশ্বাস করে এই মৌলবাদের আতুর ঘরকে ভেঙে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করবে। আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের যে কৃত্রিম মনোমালিন্য তৈরি করেছিল জামাত শিবির, সেই কৃত্রিম মনোমালিন্যকে ভেঙে সাধারণ শিক্ষার্থীদের প্রিয় সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও ফিরবে। বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করবে।